এরকম কোনো পরিকল্পনা হয় নাই। এক্স্যাক্টলি ফ্র্যাঙ্কলি স্পিকিং কোনো ওরকম ধরনের ব্রিফিংও করা হয়নি। সময় আমাদের কাছে ছিল না, উই ran out of time, কারণ 1 ঘন্টা 2 ঘন্টা আমরা অলরেডি নষ্ট করেছি 16 বেঙ্গলের অপেক্ষায়। 16 বেঙ্গল আসে নাই, অতএব আমাদের কাছে সময় ছিল না। ছোট্ট একটা বক্তৃতা ফারুক দিয়েছে তার লান্সারের ওখানে, অতটুকু, অত ডিটেল বলে নাই। সে বলছে তোমাদের কমান্ডাররা তোমাদেরকে ডিটেল বলবে, আমি অত ডিটেলে যেতে চাই না। মুজিবের ভাগ্য কি হবে এই নিয়েও একটু কিছু হয়তো আলাপ আলোচনা হয়েছে। আরেকটা জিনিস হলো কি, আমি পূর্ব আলোচনায় আমি ছিলাম না, অথবা আমি ডিটেল জানি না মুজিবের ভাগ্য নিয়ে কি হবে, আমি অত জানি না। তো রশিদ কিছুদিন আগে জিল্লুর রহমানের কাছে তার একটা ইন্টারভিউ দিছে। এই ইন্টারভিউটা কিন্তু 15-20 বছর আগে রেকর্ড করা, এটা রিসেন্টলি রিলিজ হয়েছে। রশিদের কথা মতে যে মুজিবকে ওখানে মুজিবের বাসায় মারার কোনো প্ল্যান ছিল না, বা অন্য লোককে মারার কোনো প্ল্যান ছিল না। প্ল্যান ছিল মুজিবকে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে এসে তারপরে সরোয়ার্দী উদ্যানে তখন আমাদের মিলিটারি ক্যাম্প ছিল, ওখানে একটা সামারি কোর্ট মার্শাল করে আলটিমেটলি মুজিবকে যেতে হতো। ওখানে করে হরে তাকে মানে সামারি কোর্ট মার্শাল করে তাকে এক্সিকিউটিং করে, হোয়াট এভার ইট ইজ, দ্যাট ওয়াজ দ্য প্ল্যান, বাসায় নয়। এটা হলো রশিদের কথা। এবং রশিদের কথা হলো রশিদ ফারুক কিন্তু অরিজিনাল প্ল্যানার, তারা ডিটেল জানে। অতএব রশিদ যদি এটা বলে থাকে এটা সত্য হতে পারে। যাই হোক, আমার মনে হয় না মুজিবকে ওখানে মারার কোনো প্ল্যান ছিল। তবে জানতেন না ওই পর্যন্ত? তখনও জানতাম না, আর আমি ওখানে তো ছিলামই না। অতএব পরবর্তী পর্যায়ে জানতে পারছি যে কি ছিল। আর ওখানে ওই মেজর হুদা ছিল, মেজর হুদা একটা স্টেটমেন্ট দিয়েছে কর্নেল এম এ হামিদের কাছে, তার বইতে আছে। সেই বইয়ের মানে স্টেটমেন্টটা আমার এই বই যেটা আমি লিখেছি, দেখা যায় কিনা, মানে 1975 আগস্ট বিপ্লবে না বলার কথা রাশেদ চৌধুরী, এটা আমি বই লিখছি। এই বই থেকে আমি, এই বইয়ের মধ্যে হুদার স্টেটমেন্ট আছে, আর অনেক কিছু আছে। আমি যা কিছু বলছি এই বইয়ের মধ্যে সবকিছুই আছে। তো সেখানে সে উল্লেখ করেছে তার আন্ডারে মনে হয় গোটা 3 ট্রাক ছিল সৈন্য সামন্ত, মোস্টলি দেয়ার ফ্রম লান্সার্স, মানে ট্যাঙ্ক ইউনিটের লোকজন, মানে হুদার আন্ডারে। তারপরে হুদার সাথে আরো মনে হয় অফিসার ছিল। হয়তো একজনের দায়িত্ব ছিল ওই 32 নম্বরের মেন রোডের থেকে ব্যারিকেড করা 2 মাথায়, আর তার সাথে অন্যান্য অফিসার ছিল। তার কথা মতো যেটা সে বললো। আচ্ছা, তার আগে আমি কিন্তু রেডিও স্টেশনের কথাটা একটু শেষ করি। তারপরে রেডিও স্টেশনে কিছু পরে ডালিম আসলো, পরে আমার জিজ্ঞেস করে সব ঠিক আছে না, আমি এভরিথিং ইজ ওকে, এভরিথিং ইজ ফাইন। রেডিও স্টেশন আর একজন টেকনিশিয়ান ছিল, দে আর ভেরি হেল্পফুল। তারা আমাদেরকে সাহায্য করতেছে, কোথায় কি করতে, মানে সুইচ মুইচ কোথায় কি করতে হবে বলছে। তো প্রথমেই ডালিম হ্যান্ডসেটটা নিয়ে একেবারে দাঁড়ানো অবস্থাতেই উত্তেজিত ভাবে বলা শুরু করলো যে দেশে একটা বিপ্লব হয়েছে, আর্মি হ্যাজ টেকেন ওভার দ্য কন্ট্রোল। শেখ মুজিব, আমার মনে হয় শেখ মুজিবকে হত্যা করেছে, এটাও সে ব্যবহার করেছে। আর দেশে কারফিউ মার্শাল ল, লোকজনকে বলছে আপনারা আমাদের সাথে থাকুন, সহযোগিতা করুন, কেউ ঘর থেকে বাইর হবেন না। তো প্রথম এসব কথাটা একটু খাপছাড়া ছিল। তখন আমি বললাম যে স্যার, আমার মনে হয় এরকম ভাবে না বলে লেটস রাইট ইট ডাউন, রেকর্ডেড, দেখে পড়ুন। তখন অনেকে বলে ঠিক আছে তুমি একটু তাড়াতাড়ি লিখে দাও। তো আমি তখন একটা কাগজ কলম নিয়ে ওই যতটুকু পারলাম, এই একটা প্যারা, বেশি বড় না, এটা লিখে দিলাম যেটা যা হয়েছে ঘটনা। তবে হত্যা শব্দটা আমি মনে হয় ব্যবহার করি নাই। তো ডালিম মনে হয় ওটা নিজের থেকে পরে বলেছে। আর যেসব সেই মানে ডালিমের স্টেটমেন্টই পরে রেকর্ড করা হয়, এবং রেকর্ডটাই বারবার চলতে থাকে। মিনওয়াইল সরকার কবিরউদ্দিনকে সবাই চিনে, সরকার কবিরউদ্দিন আসলো, এই তার ডিউটি ছিল, সে আসলো তাড়াতাড়ি, তাকে এনে আমরা ওখানে বসে কমেন্ট্রি দেওয়ালাম। আর কি ডালিমের বক্তৃতার মাঝে মাঝে সে নিজের থেকে কমেন্ট্রি দিল, কারণ সরকার কবিরউদ্দিনের গলা সবাই চিনে। অতএব এই যে অ্যানাউন্সমেন্টটা যাচ্ছে এটা অথেন্টিক, এটাই বোঝানোর জন্য যে কারণ ডালিমকে লোকে চিনে না, রাশেদকে লোকে চেনে না, আমরা কি বলছি লোকে চিনে না, কিন্তু সরকার কবিরউদ্দিনকে লোকে চিনে, তার বক্তব্য লোকে জানে। এই জন্যই তাকে দিয়ে কমেন্ট্রি দিয়ে আমরা করতে এরকম এটা চলতে লাগলো। মানে ঘন্টাখানিক চলার পরে যখন খন্দকার মোশতাক আসলো, আসার পরে খন্দকার মোশতাক স্টপড ইট, বাট বাই দ্যাট টাইম এভরিবডি ইজ নোন। এটা হলো মানে রেডিও স্টেশনের কাহিনী। 8টা সাড়ে 8টার দিকে মনে হয় রশিদ
খন্দকার মোশতাককে নিয়ে আসলেন, খন্দকার নিয়ে আসলো, খন্দকার মোশতাক সাদা পোশাকে মানে প্রিন্স কোট পরে সাদা টুপি পরে আসলো। খন্দকার মানে ইয়ে রশিদ তো বেশ লম্বা চড়া, 6 ফুটের উপরে লম্বা, আর খন্দকার মোশতাক একটু ছোট, মানে তার অর্ধেক। যাই হোক নিয়ে আসছে। তো মানে ডালিমা বা আমি, আমরা দুজনে মিলে তাড়াতাড়ি একটা গার্ড অব অনারের বন্দোবস্ত করলাম। আমাদের কাছে যা সৈন্য সামন্ত হাতের কাছে ছিল তা দিয়ে ওই রেডিও স্টেশনের সামনের চত্বরে, ছোট চত্বরে একটা গার্ড অব অনার দেওয়ার বন্দোবস্ত করলাম। আফটার অল হি ইজ দি নিউ প্রেসিডেন্ট। তারপরে দিলাম, উনি মানে সবার সাথে হাত মিলালেন এবং বাংলায় ওখানে বললেন যে তোমরা মানে বিরাট একটা করেছো, তো দেশের সূর্য সন্তান, সাফল করেছো। মানে সংক্ষেপে একটা মুখ দিয়ে উনি ভিতরে একটা রুমে ওনার জন্য তৈরি করা হলো, ওখানে চলে গেল। তারপরে থেকেই রেডিও স্টেশনটাই কিন্তু বাংলাদেশের নতুন সরকারের হেডকোয়ার্টার, ওখানে সবাই আসলো, ওখানে সবকিছু হলো। এখন মুজিবের বাসভবনে কি হলো, আমি ওখানে ছিলাম, আমি ছিলাম না, আমি অন্য জায়গায় ছিলাম না, এসব সব আমার পরবর্তী পর্যায়ে এসব কালেক্টেড কাহিনী। সেটা হলো ওই বদলুল হুদার স্টেটমেন্ট সে দিয়েছে আমার এই বইতে, সেটা আছে স্টেটমেন্টটা। সেই স্টেটমেন্ট মধ্যে সে বলেছে যে সে সৈন্য সামন্ত নিয়ে তখনও ভোর হবে হবে সে প্রথমে বাড়ির কাছে আসে নাই, দূরে রেখে সে ওদেরকে থাকতে বললে, বিকজ হিজ ফার্স্ট ডিউটি ওয়াজ সামনে যে গার্ড রেজিমেন্ট আছে মুজিবের, সেই গার্ড রেজিমেন্ট লোকজন কিন্তু তারই প্রাক্তন ইউনিটের, ফার্স্ট বেঙ্গল আর্টিলারি থেকে আসছে, কুমিল্লার থেকে। তখনকার দিনে নিয়ম ছিল মিলিটারির এক এক ইউনিট এক এক মাসে এই গার্ড ডিউটি করবে। সেটা মুজিবের বাসা, বঙ্গভবন, আর বিভিন্ন বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গাগুলোতে দেখো। তখন ওই মুজিবের বাসার দায়িত্ব ছিল ফার্স্ট ফিল্ড আর্টিলারির রেসপন্সিবিলিটি। এই আর্টিলারির কমান্ডার ডালেব ছিল এককালে, আগে পাশা ছিল, তারপর ডালেব। আর ওই ইউনিটের অ্যাডজুটেন্ট ছিল বদলুল হুদা। এরা সবাই কিন্তু খুব পপুলার অফিসার, সবাই তাদের মানে ইউনিটের সবাই তাদেরকে চেনে। তো ওদেরকে দূরে থামাইয়া তখন হুদা ওই গার্ড রেজিমেন্টের কাছে ওখানে গেল। তখন তারা রেডি হচ্ছিল রেভেলি করতে। রেভেলি মানে সকালে ফ্ল্যাগ হোয়েস্টিং অনুষ্ঠান হয়, ওতে বিগল বাজায় ওটা কয় ফ্ল্যাগ, ওই রেডি হইতেছিল প্লাটুন খানিক লোকজন। তো হুদা আস্তে আস্তে ওখানে গিয়ে ওদেরকে, এগুলো আমি সব বলতেছি হুদার কাহিনীর থেকে, যে স্টেটমেন্ট সে দিয়েছে আমার বইতে আছে। সে বলেছে সে ওখানে যায়, ও হুদা সুবেদার সাথে কথা বললো, ওরা সবাই হুদাকে চিনেই তাকে বললো। তখন হুদা বললো যে আর্মি হ্যাজ টেকেন ওভার, এখন আমরা এখানে আসছি, মুজিব ইজ নো মোর ইন পাওয়ার, মুজিবকে অ্যারেস্ট করতে আসছি, এবং আপনারা আমাদের সাথে আছেন কিনা। এক বাক্যে সবাই বললো স্যার আমরা আছি আপনাদের সাথে। তো হুদাকে বললো যে ঠিক আছে আপনারা রেডি থাকুন, কিন্তু কেউ যেন মানে এখনো 32 নম্বর ঘরের ভিতরে কেউ যেন না ঢুকতে পারে, এটা আমরা দেখে লাগবে। কিন্তু এই হুদা বলছে আমি একটু আমার সৈন্য সামন্ত নিয়ে আসি এবং এলএমজি বিভিন্ন জায়গাতে আমি বসাবো, সেগুলো ঠিক করে আসি। মিনওয়াইল ওই লান্সারের লোকজন আয়সা তারা ভিতরে, ঘরের ভিতরে ঢোকার জন্য মানে ইয়ে করতেছে। আর একটু বছরে দোতলা থেকে নিচে এসে কমর্শন সমর্শন শুনে উপরের থেকে শেখ কামাল, শেখ মুজিবের বড় ছেলে, তখন সে ক্যাপ্টেন কামাল, কিন্তু সে তার স্টেন গান না কেড়ে উপর থেকে গোলা ছুটতে ছুটতে নিচে দোতলা থেকে নিচে আসছে। আর আরো বলা হয়েছে উপরে দোতলা থেকে সুলতানা শেখ কামালের ওয়াইফ, সেও একটা মানে অটোমেটিক রাইফেল দিয়ে দোতলা থেকে নিচে যে জমাত হয়েছে, তারা বুঝতে পারছে তারা কেউ অ্যাটাক করতে আসছে, মানে 32 নম্বরে মুজিবের বাসী, ওখান থেকে গোলাগুলি করছে। এসব গোলাগুলি হওয়াতে একজন সিপাহী মারা গেছে, আরো মনে হয় 2-1টা ওয়ান্ডেড হয়েছে, কারণ তখন অন্ধকার ছিল, অন্ধকারের মধ্যে গোলাগুলিতে পড়ছে, মারা গেছে। এই এখন চোখের সামনে তাদের একজন সিপাহী মারা গেছে, এটা দেখে অন্যান্য সিপাহীরা খেপে গেছে। গুলি আগে স্যার শুরু হলো কাদের পক্ষ থেকে? মানে বদলুল হুদার কথা মতো শেখ কামাল এবং তার ওয়াইফ সুলতানা, এই দুজনের থেকে গোলাগুলি। শেখ কামাল সিঁড়ি বেয়ে নিচে আসতেছিল, গোলাগুলি চিল্লাইতে চিল্লাইতে, মিলিটারি পুলিশ ভাই ভাই আমাদের অ্যাটাক হয়েছে, আপনারা আমার সাথে আসেন, সে গোলাগুলি করতে করতে নিচে নামে আসছে। আর উপরে দোতলা থেকে সুলতানা কামাল ওই নিচে সৈন্যদেরকে গুলি করছে, ওখান থেকে শুরু হয়েছে প্রথম। তারপরে যখন
ওই দেখলো যে একটা ছেলে মানে উপরের দোতলার গুলিতে একটা সিপাই মারা গেছে আর্টিলারির নিচে সামনে, অন্যরা খেপে গেছে। তখন একজন নাকি বলে উঠলো শালার গুষ্টি শুদ্ধ সেট করে দেয়। এই কথাটা কিন্তু পরবর্তী পর্যায়ে শেখ মুজিবের বাসার এক চাকর, সে লাফায় যায় পলায় অন্য জায়গাতে আশ্রয় নিচ্ছে, সে ওটা স্বীকার করেছে যে গোলাগুলি শুরু হয়েছে মানে শেখ কামাল এবং সুলতানের তরফ থেকে, উপরের থেকে, এবং ওই নিচে একজন লোক মারা গেছে, আরো হয়তো দুই একটা ওয়ান্ডেড হয়েছে। এইসব দেখে অন্যান্য সিপাহীরা খেপে গেছে, বলেছে শালার গোষ্ঠী শুদ্ধ শেষ করে দেয়। এবং ওই পর্যায়ে ওই আমাট করলো, করে এসে ঘরে মানে গেট ভেঙে ঢুকে গেছে। তো মিনওয়াইল হুদাও আসছে। এটা কিন্তু হুদা তখন অবস্থায় ওখানে ছিল না, তার বলছে যে ঘরের ভিতরে না যেতে, কিন্তু তার কথা না শুনে সবাই এসব গোলাগুলি দেখে তারাও ভিতরে ঢুকে গেছে। তারপরে এই পর্যায়ে কিন্তু গোলাগুলি একটু বন্ধ হয়েছে। তারপরে হুদা আয়সা তার লোকজন নিয়ে আবার ভিতরে ঢুকলো। বাই দ্যাট টাইম আই থিঙ্ক শেখ কামাল ইজ ডেড। শেখ কামালের সাথে হয়তো ইয়ে ছিল, শেখ নাসেরও ছিল সেদিন বাসায়, আরো কিছু পুলিশ দিয়ে একজন ওখানে হয়তো মারা পড়তে পারে। আর হুদা তার কিছু সৈন্য সামন্ত নিয়ে উপরে গেছে। হিজ ডিউটি ওয়াজ অ্যাকর্ডিং টু হিম টু ব্রিং শেখ মুজিব ডাউন, এবং তার সাথে তার কথা মতো মেজর মহিউদ্দিনও ছিল। তারা উপরে, আর মিনওয়াইল শেখ মুজিবও তার ঘরের থেকে বাইরে আসলে হুদা, মহিউদ্দিন ওরা শেখ মুজিবকে নিচে নামায় আসতেছিলেন, সিঁড়ি বয়ে নিচের দিকে আসতেছিলেন। যে মুহূর্তে তারা সিঁড়ি বয়ে নিচে আসতেছিলেন, অমন সময় উপরে থেকে নাকি আবার গুলি গালা শুরু করছে। এই সময় শেখ জামাল, সেও ওই রুমে, শেখ জামাল এবং সুলতানার ও দুজনেই এলোপাতাড়ি গুলি গালা শুরু করছে। এক গুলিতে এই মুজিবের পিছনে ছিল একটা সিপাই পড়ে গেছে, মানে বন্ডেড। আর গুলিগালা আওয়াজ শুনে মহিউদ্দিন এবং হুদা ওরা দুজনেই ডাক, শেখ মুজিব তখনও দাঁড়ানো ছিল, এবং তারা ডাক করে বেঁচে গেছে গোলাগুলি শুরু করতে। আর এই গোলাগুলির আওয়াজে গেটে দিয়ে বাই দ্যাট টাইম অন্যান্য লান্সারের লোকজন যারা আসছে, তারাও মানে ঢুকে এসে একেবারে মানে পাগলের মতো হয়ে গেছে, তারা পাল্টা গুলি দিয়ে। এবং মুজিব, উনি নিজে অনেক বড় লোক, লম্বা চড়া, আর গুলি ওই মুজিবের গায়ে লাগছে সবগুলো, নিচের থেকে গুলি করছে, and he fell down and streaming blood.